ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিশ্চয়ই আল্লাহর নিয়মান্বিত ভালো আছো। সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব, সাউন্ড হবে আপনি সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। সাতক্ষীরা জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বোর্ডে অলরেডি আমি লিখেছি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রাসেল মাহমুদ, শিক্ষক, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আজকে যে অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, অধ্যায় 6, বাংলাদেশের অর্থনীতি। তো তোমরা যদি টিভি সেটের সামনে সকলে বসে থাকো, সকলে একটু মনোযোগ আকর্ষণ করছি, তোমরা সেই সাথে সাথে বইটিও তোমরা কাছে রাখবে এবং সাথে সঙ্গে খাতা এবং কলমও তোমরা কাছে রাখবে। তো আমাদের আজকের শিরোনাম আমরা দেখে বুঝতে পারছি বাংলাদেশের অর্থনীতি, মানে বাংলাদেশের অর্থনীতি নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো আমাদের দেশ বাংলাদেশ, এটা আমরা সকলেই জানি। আমাদের দেশ বাংলাদেশ এটা আমরা সকলেই জানি, কিন্তু আমরা অনেকেই হয়তো অর্থনীতি কথাটার সাথে সেভাবে হয়তো পরিচিত না। আসলে অর্থনীতি বিষয়টা কি সেটা আমরা আজকে একটু আগে জানার চেষ্টা করব। আগে আমরা আমাদের অধ্যায়ের শিরোনামটাকে সম্পর্কে আমরা আগে জানার চেষ্টা করব, তারপরে আমরা আমাদের মূল পাঠ কার্যক্রমে আমরা চলে যাব। তো আমরা আগে জানার চেষ্টা করি অর্থনীতি কি। তোমরা একটু খেয়াল করো, অর্থনীতি কি আমি লিখছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে অর্থনীতি কি সেটা তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি লিখেছি মানব জীবনের সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করা হলো অর্থনীতি। এখন আমাদের বুঝতে হবে যে সাধারণ কাজকর্ম কি। সাধারণ কাজকর্ম বলতে একেবারে সাধারণ যে কাজ, যে একজন মানুষ কিভাবে চলাফেরা করে, একজন মানুষ কি পরিমাণ টাকা পয়সা উপার্জন করে, একজন মানুষ কতটুকু আয় করে, কতটুকু ব্যয় করে, কতটুকু সঞ্চয় করে, এগুলো হচ্ছে অর্থনীতি। এবং এর সাথে আরো কিছু বিষয় আছে, একটা দেশ কি পরিমাণ জাতীয় আয় আছে, একটা দেশের কি পরিমাণ মাথাপিছু আয় আছে, একটা দেশ মানুষের জন্য কি পরিমাণ খরচ করে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো অর্থনীতি। তো আশা করি তোমরা অর্থনীতি কথাটা বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায়ে আলোচনা শুরু করার পূর্বে প্রথমে দুইটা জিনিস সম্পর্কে আমরা আগে ধারণা নেব। তার মধ্যে প্রথমে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে জিডিপি এবং পরবর্তীতে থাকবে হচ্ছে জিএনপি। জিডিপি এবং জিএনপি
আমার মানে কথায় সমস্যা নাকি মানে দেখার সমস্যা? না ওটা না তাহলে। ঠিক আছে, ঠিক আছে, ওইরকম হয়েছে। আমরা যেটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট 1। পার্ট 1 এ আছে আমাদের পার্ট 1 এ প্রথমে আছে মোট দেশজ উৎপাদন। তোমরা বইটা খেয়াল করো, পার্ট 1 এ আছে মোট দেশজ উৎপাদন, যেটাকে সংক্ষেপে বলা হয় জিডিপি। আমরা আগে জিডিপির পূর্ণরূপ সম্পর্কে জানার চেষ্টা করব। জিডিপির পূর্ণরূপটা আমি লিখছি, দেখো। জিডিপির পূর্ণরূপ হলো জিডিপির পূর্ণরূপ হলো গ্রোস। দেখো সকলে খেয়াল করো, আমাদের পার্ট 1 প্রথমে আছে জিডিপি সম্পর্কে নিয়ে আলোচনা। তো জিডিপি সম্পর্কে জানার আগে আমরা প্রথমে আগে জানার চেষ্টা করব জিডিপির পূর্ণরূপটা কি। জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা বাংলা অর্থ দাঁড়াচ্ছে মোট দেশজ উৎপাদন। তো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের বাংলা অর্থ আমরা কি জানতে পারছি, মোট দেশজ উৎপাদন। এবং আমরা একটা কাজ সবসময় মনে রাখার চেষ্টা করব, এটা খুবই সাধারণ একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিডিপি। জিডিপির পূর্ণরূপটা তোমরা অবশ্যই মনে রাখবে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা এবার জানার চেষ্টা করব যে জিডিপি সংজ্ঞাটা কি, জিডিপি কাকে বলে, আমরা সেটা একটু জানার চেষ্টা করব। সকলে একটু খেয়াল করো, দেখো আমি আগে সংজ্ঞাটা তোমাদের সামনে লিখছি, তারপরে জিডিপি আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যে পরিমাণ চূড়ান্ত ও সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিডিপি বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি জিডিপি আগে সংজ্ঞাটা লিখলাম। সংজ্ঞাটা তোমরা যদি বুঝতে পারো তাহলে জিডিপি সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পাবে। আমি দেখো সংজ্ঞাটা একটু লিখছি, একটু খেয়াল করো। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশীয় বিদেশি নাগরিকগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও
ও সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিডিপি বলে। এখানে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, যখন আমরা জিডিপি নিয়ে আলোচনা করব তখন আমরা একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে থাকবো, সেই দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে আমরা যাব না। যেমন ধরো আমাদের বাংলাদেশের কথাই বলি, আমাদের বাংলাদেশে আমাদের দেশের নাগরিকও বসবাস করে, বিদেশি নাগরিকও বসবাস করে, কিন্তু আমাদের দেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের আয় উপার্জনটাকে আমরা জিডিপির মধ্যে বিবেচনা করবো না, কারণ তারা তো আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে নাই। এবং দেখো এটা ছাড়া আরেকটা কথা আছে চূড়ান্ত দ্রব্য। আমরা যখন জিডিপি নির্ণয় করব তখন যে কোনো দ্রব্যের চূড়ান্ত দ্রব্যটা আমরা হিসাব করব। কেন চূড়ান্ত দ্রব্যটা হিসাব করব তার সহজ একটা উদাহরণ দেই। যেমন ধরো গম থেকে আটা, আটা থেকে রুটি হয়, তো আমরা এখানে চূড়ান্ত দ্রব্য কোনটা? চূড়ান্ত দ্রব্য হিসাবে পাচ্ছি আমরা রুটি। আমরা রুটির হিসাবটাকে আমরা হিসাব করব এবং রুটি হবে আমাদের চূড়ান্ত দ্রব্য এবং রুটির আর্থিক মূল্যটাকে আমরা বিবেচনা করব, এভাবে আমরা জিডিপি পাবো। তো আমি আরো একবার তোমাদেরকে সংখ্যাটা আমি আরেকবার বলছি। দেখো কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সময় বলতে সবসময় এক বছরকে নির্দেশ করা হয়। এই জন্য আমি লিখেছি কোন নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোন দেশের ভৌগোলিক সীমারেখা, মানে একটা দেশের সীমারেখা ওই দেশের সীমারেখার বাইরে নয়, ভৌগোলিক সীমারেখার মধ্যে। আমি কিন্তু লিখেছি অবশ্যই মধ্যে। দেশীয় বিদেশি নাগরিক মানে ওই দেশের নাগরিক এবং ওই দেশে যে বিদেশি নাগরিক যারা বসবাস করে, যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য, সেবা সামগ্রী, চূড়ান্ত দ্রব্য সবসময় খেয়াল রাখবে, যে কোনো দ্রব্য সেটা দ্রব্য সামগ্রী হোক এবং সেবা সামগ্রী হোক, চূড়ান্ত অবস্থা একদম চূড়ান্ত দ্রব্যের সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য এবং অর্থের মাধ্যমে আমরা সেটা বিক্রি করে বা সেটা অন্য কারো কাছে দিয়ে যে আর্থিকভাবে যে লাভবানটা হয় সে আর্থিক মূল্য হিসাব করে আমরা কি পাবো? আমরা জিডিপিটা পাবো। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবারও দুইটা জিনিস তোমাদের জিডিপির ক্ষেত্রে সবসময় ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে অবশ্যই ভৌগোলিক সীমারেখার মধ্যে থাকবে এবং ভৌগোলিক সীমারেখার মধ্যে থেকে ওই ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি নাগরিক এবং বিদেশি নাগরিক যারা রয়েছে তাদের আয় উপার্জনকে ধরা হবে, কিন্তু আমার দেশের নাগরিক যারা বিদেশে রয়েছে তাদের আয় উপার্জনটাকে আমরা এখানে ধরবো না। আশা করি তোমরা জিডিপি সম্পর্কে বুঝতে পেরেছো। আমরা জিডিপি সম্পর্কে জানলাম, আমরা এবার জিএনপি সম্পর্কে জানার চেষ্টা করব। জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ৬২-তে যাও তাহলে তোমরা ওখানে দেখতে পাবে যে জিএনপি জিডিপির পরপরে আলোচনা করা আছে জিএনপি। আমরা জিএনপির পূর্ণরূপটা খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব। জিএনপির পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। আমরা জিডিপিতে দেখেছিলাম গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আর জিএনপিতে আমরা দেখছি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। আমরা যদি জিডিপি আমরা বুঝতে পারি তাহলে জিএনপি আমরা আরো সহজে বুঝতে পারবো। আমি তোমাদেরকে জিএনপি সংখ্যাটা আমি এখানে লেখার চেষ্টা করছি। জিএনপি সংখ্যাটা একটু খেয়াল করো। কোন দেশের নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে তথা এক বছরে দেশের
ভিতরে ও বাহিরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিএনপি বলে। আমরা যেহেতু ইতিমধ্যে জানতে পেরেছি জিএনপি পূর্ণ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এবং জিএনপি বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। সংখ্যাটা একবার একটু খেয়াল করো, দেখো জিএনপি কোন দেশের নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে তথা এক বছরে, আমি আবারও বলছি অর্থনীতিতে নির্দিষ্ট সময় বলতে সবসময় বোঝায় এক বছর, তথা এক বছরে দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিএনপি বলে। তো আমরা জিডিপি সংজ্ঞা এবং জিএনপি সংজ্ঞা দেখে আমরা বেশ কিছু বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সামান্য কিছু পার্থক্য রয়েছে। সে পার্থক্যগুলো হচ্ছে এরকম যে আমরা জিডিপি যখন আলোচনা করেছিলাম তখন জিডিপির ক্ষেত্রে আমরা দেশের ভৌগোলিক সীমারেখাকে বিবেচনা করেছিলাম, কিন্তু আমরা জিএনপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখো দেশের ভিতরে বাইরে, আমরা দেশের ভিতরটাকে বিবেচনা করছি, দেশের বাইরে বিবেচনা করছি, এবং দেশের ভিতরে বাইরে দেশীয় নাগরিক এবং দেশীয় নাগরিক যারা দেশের বাইরে মানে যারা প্রবাসী তাদের আয় উপার্জনকে ধরা হবে। আমরা আগে দেখেছিলাম যখন আমরা জিডিপি হিসাব করেছিলাম তখন আমাদের দেশের নাগরিক যারা দেশের বাইরে থাকে তাদের আয় উপার্জনকে আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে হবে তার ভিন্নতা, আমরা কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে থাকবো না এবং আমরা এক্ষেত্রে যারা বিদেশি নাগরিক আমাদের দেশে বসবাস করে তাদের আয় উপার্জনকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র আমাদের দেশের নাগরিক যারা আমাদের দেশের মধ্যে বসবাস করে এবং আমাদের দেশের নাগরিক যারা বিদেশে মানে যারা প্রবাসী, বিদেশে কোনো চাকরি করতে পারে, কাজ করতে পারে, বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে বা বিদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, তাদের আয় উপার্জনটাকে আমরা জিএনপির ক্ষেত্রে অবশ্যই আমরা নির্ণয় করব। তো আমি সংখ্যাটা তোমাদেরকে আরো একবার বলছি, দেখো জিএনপি কোন দেশের নাগরিকগণ মানে একটা নির্দিষ্ট দেশ, ধরো আমাদের দেশ বাংলাদেশ, কোন দেশের নাগরিকগণ একটি নির্দিষ্ট সময়ে তথা এক বছরে দেশের ভিতরে ও বাইরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জিএনপি বলে। আমি কিন্তু আবারও তোমাদেরকে বলি, এখানে কিন্তু আমি আবারও উল্লেখ করছি আর্থিক মূল্য এবং চূড়ান্ত দ্রব্য। অর্থনীতিতে যখন আমরা জিএনপি, জিডিপি, জাতীয় আয়, মাথাপিছু আয় সবকিছু যখন আমরা হিসাব করব সবসময় কি করতে হবে, আমাদের চূড়ান্ত দ্রব্য এবং চূড়ান্ত দ্রব্যের আর্থিক মূল্যকে আমাদের অবশ্যই হিসাব করতে হবে। আশা করি তোমরা জিএনপি সম্পর্কে বুঝতে পেরেছো। এবার যেহেতু আমরা জিএনপি এবং জিডিপি দুটোই পড়লাম, আমরা জিএনপি এবং জিডিপির দু একটা পার্থক্য আমরা একটু দেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে সংজ্ঞা দুটো শিখলাম সেই সংজ্ঞা দুটির আলোকে আমরা জিডিপি এবং জিএনপি দুইটা কিন্তু আমরা পার্থক্য যদি আমরা এখন দেখি তাহলে আমরা কখনো জিএনপি এবং জিডিপি বলবো না এবং জিএনপি জিডিপি কখনো আমরা মিশিয়ে ফেলবো না, আমরা সবসময় বুঝতে পারবো জিএনপিটা কি এবং জিডিপিটা কি। প্রথমে আমরা একটু লিখি, দেখো দেশের ভৌগোলিক সীমা হয়, জিএনপির ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমারেখা ধরা হবে না। দেশের ভৌগোলিক সীমা রেখা ধরা হয় না।
নম্বরে আমরা একটা পার্থক্য দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেশি ও বিদেশি নাগরিকের চূড়ান্ত আয় ধরা হয়। আচ্ছা, আমরা এখানে 2 নম্বর একটু বোঝার চেষ্টা করি। জিএনপির ক্ষেত্রে শুধুমাত্র দেশীয় নাগরিকের আয় ধরা হয়, দেশে ও বিদেশে বসবাস। দেখো, মূল দুইটা পার্থক্য যদি আমরা মনে রাখি তাহলে আমরা জিএনপি এবং জিডিপি সংজ্ঞা আমরা সবসময় মনে রাখতে পারবো, এবং জিএনপিটা কি এবং জিডিপিটা কি আমরা সবসময় মনে রাখতে পারবো। এবং জিডিপি জিডিপি দেশের ভৌগোলিক সীমারেখা ধরা হয়, আর জিএনপির ক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমারেখা ধরা হয় না। আচ্ছা, জিডিপির ক্ষেত্রে দেখো দেশীয় বিদেশি নাগরিকের চূড়ান্ত আয় ধরা হয়, আর জিএনপির ক্ষেত্রে শুধুমাত্র দেশীয় নাগরিকের আয় ধরা হয়, দেশীয় বিদেশে বসবাসকারী। তার মানে আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের আয় বর্জনটাকে জিএনপির ক্ষেত্রে ধরা হয়, আর জিডিপির ক্ষেত্রে আমাদের দেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের আয় বর্জনটাকে কখনো ধরা হয় না। তো আশা করি তোমরা জিএনপি এবং জিডিপির পার্থক্য বুঝতে পেরেছো, এবং একই সাথে তোমাদের ক্ষেত্রে যেটা আমি মনে করে দিচ্ছি সেটা হচ্ছে জিডিপি এবং জিএনপির পূর্ণরূপ অবশ্যই তোমরা মনে রাখবে। এ পর্যায়ে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, তোমরা পরের টপিকস আছে, দেখো মাথাপিছু আয়। আমরা মাথাপিছু আয় নিয়ে আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। মাথাপিছু আয়, মাথাপিছু আয় কথাটার সাথে আমরা মোটামুটি সকলে পরিচিত। মাথাপিছু আয় জিনিসটা কেমন, খুব সাধারণভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে মাথাপিছু আয়টা হচ্ছে এমন যে একটা দেশে বসবাসকারী একটি নির্দিষ্ট সময়ে প্রতিজন ব্যক্তি কি পরিমাণ আয় উপার্জন করে সেটা হচ্ছে মাথাপিছু আয়। তো মাথাপিছু আয়ের খুব সহজ একটা সংজ্ঞা আছে। তার আগে একটা জিনিস তোমাদেরকে একটু বলি, যে প্রত্যেকটা দেশ একটা নির্দিষ্ট বছরে নির্দিষ্ট পরিমাণ আয় উপার্জন করে, যেটাকে বলা হয় জাতীয় আয়। তো জাতীয় আয়কে মানে একটা নির্দিষ্ট সময়, জাতীয় আয়কে নির্দিষ্ট সময় বলতে আমি আবারও তোমাদেরকে বলছি 1 বছর। অর্থনীতিতে নির্দিষ্ট সময় বলতে সবসময় 1 বছরকে বোঝানো হয়। কোন নির্দিষ্ট সময়ে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা, তার মানে প্রতি বছরের মাথাপিছু আয় নির্ণয় করা হয় উক্ত বছরের মোট জাতীয় আয় এবং উক্ত বছরের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথাপিছু আয়। তো মাথাপিছু আয় সংখ্যা হচ্ছে এরকম, কোন নির্দিষ্ট সময়ে, একটু খেয়াল করো, কোন নির্দিষ্ট সময়ে দেশের মোট জাতীয় আয়কে উক্ত দেশের, মানে উক্ত দেশ মানে আমি যে দেশের মাথাপিছু আয়টা নির্ণয় করবো, উক্ত দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু
মাথাপিছু আয় পাওয়া যায়। ক্লিয়ার? খেয়াল করো, দেখো কোন নির্দিষ্ট সময় বলতে 1 বছর, কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট জাতীয় আয়কে উক্ত দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। তাহলে আমরা এর থেকে ক্লিয়ার হচ্ছি যে মাথাপিছু আয় যখন আমরা নির্ণয় করব তখন একটা দেশের মোট যে জাতীয় আয় হবে সেই জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা না 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 তো কাজ হয় না আমার যে অবস্থা কখন কখন না সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমরা মাথাপিছু আয় নিয়ে আলোচনা করছিলাম। কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের মোট জাতীয় আয়কে উক্ত দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। তো এর একটা সহজ একটা সূত্র আছে, তোমাদের বইতে আছে, তোমরা খেয়াল করো। আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সূত্রটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখন থেকে আমরা মাথাপিছু আয় বাহির করতে পারবো। আমি এটা মুছে দিলাম, তোমরা তোমাদের বইটা খেয়াল করো এবং মাথাপিছু আয়ের সূত্র যেটা আমি লিখছি সেটা একটু খেয়াল করো। মাথাপিছু আয় ইকুয়াল টু মাথাপিছু আয় সমান সমান মোট জাতীয় আয় আর মোট জনসংখ্যা। তোমাদের বইতে মোট জাতীয় আয় কথাটা সম্ভবত লেখা আছে মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফল। মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফল যেটা মোট জাতীয় আয়, একই কথা। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি মাত্র। তাই আবার খেয়াল করো, মাথাপিছু আয়ের সূত্রটা আমরা একটু দেখি। মাথাপিছু আয় সমান সমান মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। তো মাথাপিছু আয় নির্ণয় করার জন্য একটা সহজ উদাহরণ তোমাদের বইতে দেওয়া রয়েছে। তার আগে একটা কথা বলি যে মাথাপিছু আয়টা মূলত নির্ণয় করা হয় ডলারে, মার্কিন ডলারে। তো এখানে বইতে একটা উদাহরণ রয়েছে 2011 সালে, তোমরা বইটা খেয়াল করো, আমি আর উদাহরণটা সম্পূর্ণ লিখছি না, আমি শুধুমাত্র মানটা এখানে বসাবো। এখানে বলা আছে 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি এবং ওই সময় মোট জাতীয় উৎপাদন বা আয় হলো 500 কোটি মার্কিন ডলার। সুতরাং মাথাপিছু আয় সমান সমান, আমরা এবার একটা মানটা আবার বসাই দেই। দেখো এখানে একটা বলা আছে কিন্তু 2011 সাল, একটা নির্দিষ্ট একটা বছরকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে, তাই না? তাহলে আমরা খেয়াল করি যে আমরা একটা মানটা বসাই দেই। মোট জাতীয় আয় আমাদের বইতে কত রয়েছে? আমাদের বইতে রয়েছে হচ্ছে 5000 কোটি মার্কিন ডলার। 5000 কোটি 5000 কোটি মার্কিন ডলার এবং 2011 সালে জনসংখ্যা এখানে উল্লেখ করা আছে 10 কোটি। তো আমরা লিখি 10 কোটি। তো 10 কোটিকে যদি আমরা 5000 কোটি মার্কিন ডলার দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 500 মার্কিন ডলার। 500 মার্কিন ডলার। খুব সহজ একটা হিসাব। তো আমরা আজ থেকে নিশ্চয়ই আমরা সকলে মাথাপিছু আয় নির্ণয় করতে পারবো। আবারও বলি, মাথাপিছু আয় নির্ণয় করা খুবই সহজ একটা বিষয়। যদি আমরা কোনো নির্দিষ্ট বছরে আমরা জাতীয় আয়ের মানটা যদি আমরা জানতে পারি এবং ওই বছরে মোট জনসংখ্যার মানে কত আছে সেটা যদি আমরা জানতে পারি, আমরা শুধুমাত্র এখানে মানটা বসাই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা মাথাপিছু আয় পেয়ে যাব। তো আমাদের দেশের মাথাপিছু আয় দিনের পর দিন বাড়ছে। বর্তমানে আমাদের দেশের মাথাপিছু আয় হচ্ছে, আমি এটা লিখছি, তোমরা একটু খেয়াল করো। বর্তমানে আমাদের দেশের মাথাপিছু আয় বর্তমান আয় 1909 মার্কিন ডলার।
আরেকটা জিনিস বলে রাখি, বর্তমানে মাথাপিছু আয় 1909 মার্কিন ডলার। এই আয়টা এর আগে ছিল হচ্ছে 1752 মার্কিন ডলার। তো আমি এটা লেখার কারণটা হচ্ছে স্বাধীনতার পর থেকে আমাদের দেশের মাথাপিছু আয় উত্তরোত্তর বাড়ছে। তার সহজ উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি। আগে ছিল 1752 মার্কিন ডলার, এখন সেটা হয়ে গেছে 1909 মার্কিন ডলার। আশা করি এটা আরো বাড়বে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মাথাপিছু আয়টা আমাদের কি কারণে প্রয়োজন, মাথাপিছু আয়টা দিয়ে আমরা কি করতে পারি, মাথাপিছু আয়টা আমাদের কি জন্য প্রয়োজন। একটা দেশের মানুষের জীবনযাত্রার মান জানার জন্য মাথাপিছু আয়টা অবশ্যই প্রয়োজন। তোমরা অবশ্যই মনে রাখবা, কোন দেশের মানুষের জীবনযাত্রার মান জানার জন্য মাথাপিছু আয়টা অবশ্যই প্রয়োজন। যে সকল দেশের বা যে দেশের মানুষের মাথাপিছু আয় বেশি, সে দেশের মানুষের জীবনযাত্রার মান তত বেশি এবং অর্থনৈতিকভাবে সে দেশ তত বেশি সমৃদ্ধশালী। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে জীবনযাত্রার মানটা কি বা জীবনযাত্রার জিনিসটা কেমন। একদম সাধারণ একটা বিষয়। আমরা যে প্রতিদিন জীবন ধারণ করি, এই জীবন ধারণের জন্য আমাদের কি কি প্রয়োজন হয়? সুষম খাবারের প্রয়োজন হয়, উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, শিক্ষার দরকার হয়, চলাফেরার নিরাপত্তার প্রয়োজন হয় না? তো এই বিষয়গুলো হচ্ছে জীবনযাত্রার মান। এখন এই বিষয়গুলো যখন আমরা যথার্থভাবে পাবো, পরিপূর্ণভাবে যখন একটা দেশের নাগরিকগণ এগুলো পাবে, তখন বুঝতে হবে সেই দেশের মানুষের জীবনযাত্রার মান অনেক বেশি এবং সেই দেশের মানুষের মাথাপিছু আয় অবশ্যই বেশি। তো এখানে দুইটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে যে মাথাপিছু আয় থেকে আমাদের কি কাজে লাগে। একটা হচ্ছে জীবন যাত্রার মান, আরেকটা বিষয় আমাদের কাজে লাগে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। তোমাদেরকে একটা জিনিস বলি যে মাথাপিছু আয়টা হচ্ছে যখন জীবনযাত্রার মান, মাথাপিছু আয় যত বাড়বে একটা দেশের মানুষের জীবনযাত্রার মান তত বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে একটা দেশ অর্থনৈতিকভাবে তত সমৃদ্ধশালী হবে। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। যদি তোমাদের কাছে কোশ্চেন করা হয় যে মাথাপিছু আয় থেকে আমরা কি কি নির্ণয় করতে পারবো, মাথাপিছু আয়টা আমাদের কি জন্য প্রয়োজন, তাহলে এই দুইটার প্রেক্ষিতে আমরা একটু অবশ্যই বর্ণনা করার চেষ্টা করবো। একটা হচ্ছে জীবনযাত্রার মান ততই বাড়বে এবং অর্থনৈতিকভাবে সেই দেশ ততটা এগিয়ে যাবে। এই দুইটা যদি আমরা দেখি যে খুবই সমৃদ্ধশালী বা খুবই ভালো অবস্থা আছে, তাহলে বুঝতে হবে সেই দেশের মানুষের মাথাপিছু আয়টা অনেক বেশি। এখন এই অর্থনৈতিক সমৃদ্ধির সাথে যেটা জড়িত হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি? আমরা যদি আমরা বুঝে থাকি বা আমরা যদি সকালে আলোচনাটা দেখে থাকি, তাহলে আমরা অবশ্যই খুবই সহজভাবে সচেতনভাবে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির জিনিসটা বুঝতে পারবো। আমি যখন মাথাপিছু আয় তোমাদেরকে পড়িয়েছিলাম তখন একটা জিনিসের কথা বলছিলাম, একটা হচ্ছে জাতীয় আয়। এবং জাতীয় আয়টা আমি যখন বলেছিলাম তখন জাতীয় আয়টা নির্ণয় করছিলাম মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা জাতীয় আয়টা আলোচনা করেছিলাম। ঠিক তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এরকম, যখন কোনো দেশের জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় অর্থনৈতিক প্রবৃদ্ধি। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে আমরা কোন দুটো জিনিস পাচ্ছি? অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটাকে মূলত শতকরা হিসাব করা হয়। আমি তোমাদেরকে একটা বিষয় একটু বলে রাখি। বর্তমানে আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসাব করা হয়েছে 8.20% আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হিসাব করা হয়েছে। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে জাতীয় আয় ও মাথাপিছু আয়ের ক্রমাগত বৃদ্ধিটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আমাদের বর্তমানে 8.20 মানে শতকরা যেটা, এইটাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে ধরা হয়েছে। আমরা এইটা অর্জন করার জন্য মূলত কাজ করব। তো আশা করি তোমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বুঝতে পারছো, মাথাপিছু আয় বুঝতে পারছো। তো আমি যেটা এখন তোমাদের যে কাজগুলো দিচ্ছি, তো
তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে পড়ে ফেলবে। আমি আবারও দেখছি বোর্ডে আরেকবার, জিডিপি, জিএনপি ও মাথা পিছু আয়। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের আলোকে পার্ট 1টা তোমরা অবশ্যই খুব ভালো করে পড়ে ফেলবে। এবং আমি এই মাথাপিছু আয় থেকে আগামী ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মাথাপিছু আয়ের মাধ্যমে এবং আর কোন কোন উপাদান যোগ করলে একটা দেশ কতটুকু উন্নত এবং একটা দেশ কতটুকু অনুন্নত সেটা আমরা খুব সহজে জানতে পারবো। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই সুন্দর করে পড়ে ফেলার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ক্লাস বুঝতে পেরেছো এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করি। তোমাদের জন্য একটা পরামর্শ থাকবে যে শুধুমাত্র তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম। তোমরা অবশ্যই ঘরে থাকবে। তোমাদের জন্য একটা পরামর্শ থাকলো, তোমরা অবশ্যই ঘরে থাকবে। তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আজকে আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রম। তোমাদের সকলের জন্য দোয়া থাকলো, সকলের মঙ্গল কামনা করি। ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।